রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। কলকাতা পুলিশ ক্র্যাক বাই লীলা রয় 2024 এর নিউ এডিশন তার সেট 11-এর ম্যাথসের সমাধান আজকের ভিডিওতে প্রোভাইড করছি। তো আজকের যে ক্লাসটা সেটা সেট নাম্বার 11-এর ম্যাথস সলিউশন কলকাতা পুলিশ ক্র্যাক বাই লীলা রয়। এর আগের সেট 10 পর্যন্ত ম্যাথ অ্যান্ড রিজনিং যার কমপ্লিট ভিডিও তোমরা আমার প্লেলিস্ট সেকশনে পেয়ে যাচ্ছ, তাই অবশ্যই প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট করে নিও। আপকামিং পরীক্ষাতে তোমাদের এই সমস্ত অঙ্ক আর রিজনিংগুলো অনেক অনেক উপকৃত হবে। তো চলো আজকের সেশনটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখো, এ বি এবং সি যথাক্রমে 7/2 ইন্টু 4/3 ইন্টু 6/5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করলো। 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দিল। যদি 1 বছর পরে মোট 21,600 টাকা মুনাফা হয়, তাহলে বি এর লাভ্যাংশ কত? দেখো, প্রফিট অ্যান্ড লসের যে ম্যাথগুলো হয় এর একটা কন্ডিশনে ম্যাথটা দাঁড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এটাকে অনেকে সিও বলতে পারো, যেটাকে বলা হয় ক্যাপিটাল অর্থাৎ মূলধন, রাইট? তাহলে আমরা এই একটা কনসেপ্টের উপরে এই সমস্ত অঙ্কগুলোকে খুব ইজি আমরা সমাধান করতে পারি। সেটা কিভাবে? এখানে দেখো, এ বি সি তিনজনে যেটা ওদের ক্যাপিটালটা দেওয়া রয়েছে, অর্থাৎ যেটা ইনভেস্টমেন্ট দেওয়া রয়েছে এ বি এবং সি এর, সেটা কি দেওয়া রয়েছে? 7/2 4/3 আর 6/5। 7/2 4/3 এবং 6/5। যখন অঙ্কে এরকম ফ্র্যাকশন ভ্যালু পাবো, আমরা নিজেদের সুবিধার্থে এই নাম্বারটাকে একটা পূর্ণ নাম্বারে কনভার্ট করব। তার জন্য কি করতে হবে? নিচে যে নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ হরেতে যে ভ্যালুগুলো রয়েছে 2 3 আর 5, এদের একটা কমন মাল্টিপল নাম্বার খুঁজে বের করো, যে নাম্বারটা দিয়ে আমরা ইজিলি এগুলোকে কাটাকাটি করতে পারবো। অর্থাৎ 2 3 আর 5 এদের যদি আমরা এলসিএম নিয়ে নিই, সেটা কিন্তু এগুলো তিনটে দিয়ে মাল্টিপল হবে। 2 3 5-এর এলসিএম হবে 30। তাহলে প্রত্যেকটাকে যদি 30 দিয়ে তুমি মাল্টিপল করো, তাহলে কি হতো? এটা দেখো, 2 15 30 হতো, আর 15 গুণ 7 করলে হয় 105। এটা 3 10 30, 4 গুণ 10 করলে হতো 40, আর এটা 5 6 30, 6 গুণ 6 36। এখন দেখো, যে নাম্বারটা এলো 105, 40 আর 36, এই নাম্বারগুলো কিন্তু ক্যালকুলেশনে অনেকটাই সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও, রাইট? নেক্সট যে ডাটাটা দেওয়া রয়েছে, যে 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দিয়েছে। তাহলে 4 মাস পর বলেছে, আমরা যখন এই অঙ্কগুলো করব, তখন অঙ্কগুলোকে 1 বছরের ওরিয়েন্টেডে আমরা হিসেব করব, রাইট? যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যেটা 2 বছর 3 বছর, সেই ক্ষেত্রে আমরা সেটা ডাটাটাই ইউজ করব। বাট যখন এরকম একটা কন্ডিশন থাকবে যে 3 মাস 4 মাসে যখন একটা বলে দেওয়া থাকবে, তখন সেটাকে আমরা 1 বছরের হিসেবে অঙ্কগুলোকে ধরে নেব। তাহলে 4 মাস পর এ তার মূলধন 50% বাড়িয়ে দিল, অর্থাৎ 4 মাসে এ অলরেডি কত টাকা পেয়েছে? দেখো, প্রফিট ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। তাহলে টাইমটা আমি যদি 4 মাসের দেখি, যে এ 105 করে যদি 4 মাস খাটায়, তাহলে কত টাকা হতো? বলবে 4 5 20 আর 4 1 4, অর্থাৎ 420 টাকা এটা কিন্তু এ অলরেডি 4 মাসে খাটিয়ে নিয়েছে, রাইট? এবার তুমি বলো, পুরো মাসটা হয় 12 মাসে, অর্থাৎ 12 মাসে কি হয়? বলবে একটা পুরো বছর কমপ্লিট হচ্ছে। তাহলে 4 মাস খাটিয়ে নিয়েছে, এখনও ওর 8 মাস বাকি আছে। বলবে হ্যাঁ, কিন্তু এখন বলেছে টাকাটা যেটা ছিল তার নাকি 50% বাড়ানো হয়েছে, অর্থাৎ 105-এর 50% মানে কত? এর অর্ধেক আরও বেড়ে গিয়েছে। অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ করো, 2 5-এ 10, 2 2-এ 4, 2 5-এ 10, অর্থাৎ 52.5 এত টাকা ও আরও নিজের ইনভেস্টমেন্টে বাড়িয়ে দিয়েছে। তাহলে আগে ওর কাছে 105 এত টাকা ছিল, এখন ও আরও 52.5 টাকা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আমরা বলতে পারবো যে 157.5 টাকা এখন এই টাকাটা এ অলরেডি 8 মাস আরও খাটাবে। তাহলে 157.5 ইন্টু 8 যদি করো, কত হবে? তাহলে 8 মাসের যেটা প্রফিট সেটা আমরা পেয়ে যাব, রাইট? তাহলে দেখো, 8 5-এ 40-এর 0, হাতে থাকবে 4, 8 7-এ 56 আর 4-এ 60-এর 0, হাতে থাকবে 6, 8 15 120 আর 6 হচ্ছে 126, রাইট? এক ঘর আগে দশমিক আছে, বসিয়ে দাও, আর এরপর শূন্যর কোনো ভ্যালু নেই, তাই আমি শূন্যটা কেটে দিলাম। অর্থাৎ এ 1 বছরে মোট যে টাকাটা মানে প্রফিট করলো, সেটা হচ্ছে এখানে 1260 টাকা, আর আগে যেটা পেয়েছিল সেটা হচ্ছে 420 টাকা। 420 টাকা। তাহলে টোটাল 12 মাসে কত ওর প্রফিট হলো?
0,628 আর 12/4 = 16, অর্থাৎ 1680 টাকা এটা এ এক বছরে টোটাল প্রফিট করলো। কিন্তু দেখো বি আর সি যে 40 আর 36 করে ইনভেস্টমেন্ট করেছিল, এদের তো কিছু বলে দেওয়া হয়নি যে এরা এত মাস পর টাকা তুলে নিয়েছে বা অ্যাড করেছে। সো আমরা অঙ্কটা করছি এক বছরে, তাই আমরা বলতে পারবো যে এরা টাকাটা 12 মাসই খাটিয়েছে। তাহলে বি আর সি যদি 12 মাস করে টাকাটা খাটায়, তাহলে এদের টোটাল প্রফিট কত হবে? প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তাহলে 4×12 48 পর একটা শূন্য হতো 480, আর এটা হতো 12×6 = 72, হাতে থাকতো 7, 3×12 = 36, আর সাথে কত 43, মানে 432। এখন এই যে আমরা রেশিওটা নেব, এটা হচ্ছে এ বি সি এর যেটা প্রফিট রেশিও। তাহলে প্রফিট রেশিওতে আমি কি করতে পারি? দেখো 8 আর 6 14 আর 1 15, অঙ্কগুলোকে যোগ করলাম, 8 আর 4 12, 4 3 7 2 9, অর্থাৎ আমরা অঙ্কগুলো যোগ করে যদি 9-এর গুণিতক পাই, সেক্ষেত্রে কিন্তু 3 দিয়ে বা 9 দিয়ে ডিভিসেবল। তাহলে এটা দেখো 3 5 15, 1 8, 3 6 18, একটা শূন্য, 3 16 48, আর 3 14 42, 1 2 3 4 12, রাইট। এই যে নাম্বারগুলো দেখছো, এই নাম্বারগুলো 8 দিয়ে কিন্তু চলে যাবে। তাহলে 8 7 56, একটা শূন্য, 8 2 16 0, 8 1 8, 6 4 8 8 64, 70 20 আর 18, এই নাম্বারটাও কিন্তু এখনও কাটাকাটি করা যাবে। কিভাবে? দেখো 2 দিয়ে চলে যাবে, 2 35 হচ্ছে 70, 2 10 হচ্ছে 20, আর 2 9 হচ্ছে 18, অর্থাৎ 35 10 আর 9। কোশ্চেনে বলেছিল যদি এক বছরে মোট 21,600 টাকা মুনাফা হয়, তাহলে এ বি আর সি এর যেটা প্রফিট রেশিও আমরা পেলাম 35:10:9, তাহলে টোটাল কত? 35 আর 9 44, আর 10 হচ্ছে 54 ইউনিট। অ্যাজ পার কোশ্চেন এটাকেই এক্সামিনার বলেছেন যেটা 21,600 টাকা। তাহলে বোথ আর ইকুয়াল। আমরা এখান থেকে 1 ইউনিটের ভ্যালুটা দেখে নেব। দেখো এটা দেখেই বুঝতে পারছো যে 4 4 16, আর 4 5 20 আর 1 21, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালুটা হচ্ছে 400। 1 ইউনিটের ভ্যালু কত হবে? 400। জানতে চেয়েছে বি এর লাভ্যাংশ কত। দেখো বি হচ্ছে মাঝে, তাই না, এই যে বি। তাহলে বি এর যেটা লাভ্যাংশ সেটা হচ্ছে রেশিওতে 10 ইউনিট। তাহলে 1-এর ভ্যালু যদি 400 হয়, 10-এর ভ্যালু কত? এটাই ছিল তোমার প্রশ্ন। দেখো 1-কে 10 বানাতে গেলে মাল্টিপ্লাই বাই 10, তাহলে 400কেও 10 দিয়ে গুণ করে বলবে 4K, অর্থাৎ 4000 টাকা, যেটা দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে। পরের প্রশ্ন দেখো, এ ও বি একটা অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে বছর শেষে মোট লাভ্যাংশের 10% সিকে অনুদান দেবে এবং বাকি লাভ্যাংশ নিজেরা 3:5 অনুপাতে ভাগ করে নেবে। বছর শেষে এর প্রাপ্ত লাভ্যাংশ 1350 টাকা হলে মোট লাভ্যাংশ কত টাকা? অঙ্কটা কিভাবে আমরা অ্যাপ্রোচ দেব পরীক্ষার হলে? দেখো এ বি একটা অংশীদারি কারবার করছে, যেখানে সি দেখাশোনার জন্য ধরে নাও 10% টাকা নিয়ে নিচ্ছে কোথার থেকে? যেটা ব্যবসাতে প্রফিট হচ্ছে সেখান থেকে। বাকি যে লাভ্যাংশ সেটা নিজেরা 3:5 অনুপাতে ভাগ করে নেবে। এই জায়গাটা একটু বুঝতে হবে। 3:5 এই ডাটাটার মধ্যে কি অনেকেই ভাবছো এ আর বি হয়তো 3:5 রেশিওতে নিচ্ছে, এমনটা কিন্তু না। টোটালটা যদি 5 হয়, তার মধ্যে 3, এই কন্ডিশনে অঙ্কটা কিন্তু টোটালটা এগোবে। বোঝা গেছে? তাহলে আমরা বলতে পারবো যে যেখানে 90%, অর্থাৎ 10% যদি সি নিয়ে নেয়, তাহলে যে 90% এটা কি? এটা হচ্ছে ওদের প্রফিট, পার্সেন্টেজ প্রফিট। বলবে হ্যাঁ, সেটা এখানে কত? 5। তাহলে পার্সেন্টেজে যেটা 90% প্রফিট, এখানে টোটাল প্রফিট যেটা আসছে সেটা 5। তাহলে বোথ আর ইকুয়াল। এখান থেকে আমরা 1%-এর ভ্যালুটা বলতে পারবো 5/90। তাহলে 100%-এর ভ্যালুটা কত হবে? বলবে 100%-এর ভ্যালুটা হবে 5/90 ইন্টু 100। ইজি ক্যালকুলেশন। 0 দিয়ে 0 কেটে দাও, দেখো 5 10 50/9, এই ডাটাটা এলো। এবার আমরা টোটাল যেটা লাভ্যাংশ সেটা 1 ইউনিট যদি ধরি, সেই ওরিয়েন্টেডে দেখতে গেলে যেটা এর প্রফিট আসছে সেটা ইউনিটে বলছে 3। কোশ্চেনে এটাকেই নাকি বলা হচ্ছে 1350 টাকা। 3 যদি 1350 হয়, 1 কত হবে?
বলবে 3 4 12, 1 ইউনিট মানে ভাগ করে দেবে, কারণ 3কে 1 বানাতে গেলে কি করতে হবে, ডিভাইড বাই 3, তাহলে সমানের বাঁ দিকে আর ডান দিকে একই রিয়াকশান হবে। তাহলে 3 4 12, 1 5, 3 5 15 আর একটা শূন্য, মানে 450। তাহলে 50/9 ইন্টু 450 করলে টোটাল যেটা লভ্যাংশ সেটা পেয়ে যাবে। তাহলে 9 5 45 আর একটা শূন্য, অর্থাৎ 50 গুণ 50, যেটা হচ্ছে 5 5 25 আর দুটো শূন্য, অর্থাৎ 2500 টাকা, যেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি যে এখানে যে 3Dর ম্যাথটা দেওয়া রয়েছে, মূলত WPKPর যে এক্সাম হয় সেখানে কিন্তু 3Dর ম্যাথ খুব একটা ইনক্লুড থাকে না। মেনসুরেশনের মধ্যে যেটা 2D, অর্থাৎ রেক্টেঙ্গেল, স্কোয়ার, বৃত্ত, ত্রিভুজ, এখান থেকেই কোশ্চেন কিন্তু দেওয়া হয়। 3Dর অঙ্কগুলো করার আগে তোমাদেরকে অবশ্যই 3Dর যে ফর্মুলাগুলো সেগুলো একটু ভালোভাবে রিভিশন দিতে হবে। যে কটা ফর্মুলা ওয়াইজ অঙ্ক হয় সেই টাইপটাই কিন্তু তোমরা মেন্সের পেপারে পেতে পারো। যেহেতু WBP একটা রিটেনে কন্ডাক্ট হবে, তাই অবশ্যই তোমরা 3Dর ফর্মুলাগুলো করে রেখো। আমি পরিমিতির ওপর আলাদা তোমাদের একটা ক্লাস প্রোভাইড করব। নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটা দেখো, একটি কারখানায় একটি গাড়ি তৈরি করা হয় 1 সপ্তাহে, তাহলে কতদিনে ওই কারখানাটিতে 60টি গাড়ি তৈরি করতে পারবে? কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, জাস্ট এক্স দিয়ে একটু পাজল করতে চেয়েছেন। তো কিভাবে অঙ্কটা সলভ করতে পারি, দেখো এক্সটা গাড়ি তৈরি করছে 1 সপ্তাহে, 1 সপ্তাহ মানে কতদিন, বলবে 7 দিন। তাহলে 7 দিনে একটি গাড়ি করছে, কি বলতে পারি, 7 দিনে একটি গাড়ি তৈরি করছে। অ্যাজ পার কোশ্চেন জানতে চেয়েছে কত দিনে 60টি গাড়ি তৈরি করতে পারবে, তুমিই বলো। তাহলে আমরা যদি বলতাম যে একটি গাড়ি করছে 7 দিনে, একটি গাড়ি করছে 7/x দিনে, তাহলে 60টি গাড়ি করবে কত দিনে, বলবে 7 6 42 আর একটা শূন্য, অর্থাৎ 420/x এত দিনে। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন দেখো, এ বার্ষিক 8% সরল সুদের হারে 500 টাকা বিকে এবং কিছু টাকা সিকে ধার দেয়। 4 বছর পর সুদ বাবদ বি ও সি এর থেকে এ 210 টাকা ফেরত পায়। এ সিকে কত টাকা ধার দিয়েছিল? দেখো সরল সুদের যে অঙ্কগুলো হয় সেগুলো মূলত এসআই ইকুয়াল টু PTR/100, যেখানে পি প্রিন্সিপাল, আর রেট অফ পার্সেন্টেজ, আর টি হচ্ছে ডিউরেশন অফ টাইম পিরিয়ড, আর এসআই ইকুয়াল টু হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এই কনসেপ্টের ওপরেই অঙ্কগুলো রয়েছে। তো আমরা পরীক্ষাতে এত ফর্মুলা ওয়াইজ অঙ্কগুলোকে অ্যাপ্রোচ না দিয়ে ডাইরেক্ট এর অ্যাপ্লিকেশন কীভাবে হবে সেটা দেখো। এ বার্ষিক 8% সরল সুদের হারে 500 টাকা বিকে ধার দিচ্ছে এবং সিকেও ধার দিচ্ছে। তাহলে এখানে এ বলে যে ব্যক্তিটি রয়েছে ও বিকেও টাকা ধার দিয়েছে, আবারও সিকেও টাকা ধার দিয়েছে। এবার এখানে একটা আলাদা কন্ডিশন ক্রিয়েট হয়েছে, সেটা কি, দেখো এ যখন বিকে টাকাটা ধার দিচ্ছে তখন সেখানে 500 টাকা ধার দিচ্ছে। তাহলে বিকে যখন টাকাটা দিচ্ছে, বিকে কত টাকা দিচ্ছে, বলবে বিকে 500 টাকা ধার দিয়েছে, রাইট। আর সিকে যখন টাকা ধার দিয়েছে সেটা কত টাকা দিয়েছে সেটা কিন্তু বলে দেওয়া নেই, সেটাই হচ্ছে তোমার প্রশ্ন। কিন্তু এর ওরিয়েন্টেডে যে ডাটাটা দেওয়া রয়েছে সেখানে 8% যেটা রেট অফ পার্সেন্টেজ, অর্থাৎ প্রত্যেক বছর 8% করে সুদ নেবে এ বি এর থেকে, এবং প্রত্যেক বছর 8% করে এ সি এর থেকে সুদ নেবে। দুজনের ক্ষেত্রেই যেটা টাইম সেটা কিন্তু 4 বছর বলে দেওয়া রয়েছে, অর্থাৎ 4 বছরের এটা হচ্ছে একটা কন্ডিশন, যেখানে এ বি এর থেকেও টাকা নেবে, সি এর থেকেও টাকা নেবে সুদ হিসাবে। কোশ্চেনে বলে দেওয়া রয়েছে যে বি আর সি, এই বি আর সিকে যখন ও টাকাটা ধার দিয়েছে সেখানে ও মিলিতভাবে এদের থেকে যেটা সুদ পেয়েছে সেটা কত টাকা পেয়েছে জানো, বলে দেওয়া রয়েছে যেটা নাকি 210 টাকা সুদ পেয়েছে। তো কোশ্চেন হচ্ছে এটাই, সিকে কত টাকা ধার দিয়েছিল। তো অঙ্কটা আমরা কিভাবে অ্যাপ্রোচ দিতে পারি, একটু ব্যাক ক্যালকুলেশন যদি অঙ্কটা করো তাহলে বুঝতে পারবে যে যখন বিকে 500 টাকা দিচ্ছে 8%, 4 বছরে, আমরা 1 বছরে যদি 8% টাকা সুদ দেয় তাহলে 4 বছরে নিশ্চয়ই 4 8 32% এত ইন্টারেস্ট পাবে এ বি এর কাছ থেকে। তাহলে 500 32% কত হয়, 500 32% পার্সেন্টেজের জন্য দুটো শূন্য এখানেই কেটে দাও, রাইট। তাহলে 500 32%, 5 3 15 আর 5 2 10, অর্থাৎ 160 টাকা এ অলরেডি বি এর কাছ থেকে কিন্তু পেয়ে গেছে। কোশ্চেনে বলে দেওয়া রয়েছে যে বি আর সি এর কাছ থেকে মিলিতভাবে ও নাকি 210 টাকা পেয়েছে সুদ হিসাবে।
তাহলে 160 টাকা যদি এর থেকে পেয়ে যায় তাহলে নিশ্চয়ই বাকি 50 টাকাটা ও বি এর কাছে সুদ পেয়েছে। এবার তুমি বলো যদি 50 টাকা সুদ পাই তাহলে এখানে কত টাকা বের করছো, মানে পি ইকুয়াল টু 100 ইন্টু এসআই। তাহলে এসআই যদি 50 হয়, 100 হচ্ছে পার্সেন্টেজের জন্য, পি বের করছো, তাহলে টি আর আর এর ভ্যালুটা কত, 8 আর 4 মানে 8 4 32, তাই তো। তাহলে দেখো এটা 4 8 32 আর এটা হচ্ছে 4 25 100। এটা দেখো 2 4 8 আর এটা হচ্ছে 2 25 50। তাহলে 25 25 625 বাই 4, কি বুঝতে পারলে? কমপ্লিট তো ভাগ যাবে না, একটা পয়েন্টে অ্যান্সার আসবে। তো একবার অপশানগুলো দেখো, অ্যাজ পার অপশান একটাই অপশান রয়েছে যেটা 156.25, যেটা 156.25 টাকা। এটা হচ্ছে এ, সিকে টাকাটা ধার দিয়েছিল, যেটা অপশান নাম্বার ডিতে রয়েছে। তিনটি সংখ্যার মধ্যে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার চেয়ে 20% ও 50% বেশি। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার শতকরা কত? খুব ইজি, তিনটে নাম্বার আছে, ধরে নাও এটা প্রথম নাম্বার, এটা দ্বিতীয় নাম্বার এবং এটা তৃতীয় নাম্বার। কোশ্চেনে যে ডাটাটা দেওয়া রয়েছে সেটা তৃতীয় একটা নাম্বারের এগেনস্টে বলা হচ্ছে, তাই আমরা তৃতীয় নাম্বারটাকে পার্সেন্টেজের অঙ্কের জন্য 100 এটা অ্যাজাম করলাম। কোশ্চেনে বলা হয়েছে যে তিনটে সংখ্যার মধ্যে প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যাটার থেকে 20% আর 50% বেশি। তাহলে আমরা প্রথম সংখ্যাটা 20% বেশি অর্থাৎ 120 হয়ে যাবে, আর দ্বিতীয় সংখ্যাটা 50% বেশি অর্থাৎ এটা 150 হবে। কেন এটা 120, কেন এটা 150? কারণ তৃতীয় নাম্বারের থেকে বলা হচ্ছে, তাহলে তৃতীয় নাম্বারটা যদি আমরা 100 অ্যাজাম করি তাহলে এটা 120 এবং এটা 150। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার শতকরা কত। এই জায়গাগুলো একটু বুঝতে হবে কীরকম। দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যার শতকরা কত, তাহলে তৃতীয় যে নাম্বারটা তার কোনো এখানে কাজ নেই। 120 আর 150কে আমরা একটু কেটে ছোট করতে পারি, কত দিয়ে? দেখো এটা 3 4 12 আর এটা হতো 3 5 15, 3 4 12 এবং 3 5 15, রাইট। তাহলে 4:5 এই যে ডাটাটা পেলাম, কোশ্চেনে বলেছে দ্বিতীয় সংখ্যাটা অর্থাৎ যেটা হচ্ছে 5 প্রথম সংখ্যার, এই যে যার গায়ে র থাকবে না সেটার ওরিয়েন্টেড বলা হয়, বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় সংখ্যাটি 5, প্রথম সংখ্যার মানে 4-এর পার্সেন্টেজ কত, এটাই প্রশ্ন ছিল। দেখো 1/4 মানে যদি 25% হয় তাহলে 5/4 মানে 5 × 25, দ্যাট মিনস 125%। এই যে 4 25 100, 5 5 5 25 125%, বুঝতে পারলে? যেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে। এই অঙ্কগুলো করার সময় পার্সেন্টেজের অঙ্ক যখন করবে তখন এই যার গায়ে রটা থাকবে তার ওরিয়েন্টেডে বলা হয়, বোঝা গেছে? অনেকে তো এই জায়গাটা খুবই মিস্টেক করো যে ওপর কোন ডাটাটা দেবো আর নিচে কোন ডাটাটা দেবো। পরের প্রশ্ন দেখো, 8 টু দি পাওয়ার a মাইনাস বি ইকুয়াল টু 8 এবং 8 টু দি পাওয়ার a প্লাস বি ইকুয়াল টু 512, দেন a বাই বি ইকুয়াল টু কত? এই যে 8-এর পাওয়ারে a মাইনাস বি ইকুয়াল টু 8 রয়েছে আর 8-এর পাওয়ারে a প্লাস বি ইকুয়াল টু 512 রয়েছে। এবার তোমরা বলো তো যে এখানে এই যে পাওয়ারে যে a মাইনাস বি আর a প্লাস বি এগুলো রয়েছে, এবার দেখো এই যে পাওয়ারে 8 টু দি পাওয়ার a মাইনাস বি আর এখানে a প্লাস বি, তো আমরা কি করব, এই পাওয়ারে ডাটা পুট করব অর্থাৎ ভ্যালু পুট। ভ্যালু পুট করলে কি হবে? ভ্যালু পুট করলে অঙ্কটা সব থেকে ইজি হয়ে যাবে। দেখো 8-এর পাওয়ারে a মাইনাস বি, সেখান থেকে ক্রিয়েট হচ্ছে 8, তাহলে এখানে পাওয়ারে আমরা 8 আনতে পারবো কখন? বলবে যদি 8-এর পাওয়ারে আমি 1 আনতে পারি তাহলে 8 টু দি পাওয়ার 1 মানে 8 হয়, আর 8-এর কিউব করলে হয় 512, তাহলে এখানে 3 আনতে হবে আর এখানে 1 আনতে হবে। এবার দেখো পজিটিভ ডাটা চাই, তার জন্য আমি আগে 2 তারপরে যদি 1 লিখি তাহলে 2 মাইনাস 1 করলে 1 হয়, আর এখানে 2 প্লাস 1 করলে কিন্তু 3 হয়। তাহলে a কে আমি কত নিলাম? 2, b কে কত নিলাম? বলবে 1। কোশ্চেনে জানতে চেয়েছিল a বাই বি এটা কত? a বাই বি মানে 2/1 আর 2/1 মানে কত? যেটা হচ্ছে 2। তাহলে আনসার করে এসো অপশান নাম্বার এ, 2 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, নিচে দেওয়া কোনটা একটা রেশনাল অর্থাৎ যেটাকে বলা হয় মূলদ সংখ্যা নয়, অর্থাৎ অমূলদ সংখ্যা কোনটা সেটাই জানতে চেয়েছে। দেখো মূলদ সংখ্যা দ্যাট মিনস যেটাকে p/q আকারে তুমি প্রকাশ করতে পারবে লব বাই হরে, কিন্তু এখানে পাই যে নাম্বারটা দেখছো এই পাই হচ্ছে 22/7,
যেটা হচ্ছে একটা প্রায় ভ্যালু অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যেটা 3.24। বুঝতে পারলে? তাহলে এটাকে আমরা এইভাবে কনভার্ট করতে পারবো না বলে এটা কিন্তু রেশনাল অর্থাৎ মূলদ সংখ্যা নয়, তাহলে এটা হচ্ছে একটা অমূল্য সংখ্যা। তাই উত্তর করে এসো অপশান নাম্বার ডি। কিন্তু ত্রিকোণমিতিতে যখন তুমি আবার পায়ের অঙ্ক করবে তখন এই পায়ের ভ্যালুটা কত হয়ে যাবে, যেটা হচ্ছে 180 ডিগ্রি হয়, রাইট? তো আমি তোমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করব সেখানে এরকম অঙ্ক করাবো। আগে ক্র্যাকটা সলিউশন করে দিই, দেন বাকি যে আরও অঙ্কগুলো আমাদের বিশেষ করে ত্রিকোণমিতি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এছাড়া মেনসুরেশন, আর তার সাথে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্টের একটা আলাদা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করব। তো অবশ্যই নিউ ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমার কাছে পৌঁছে যায়। আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি টেলিগ্রামে জয়েন করে নিও, যেখান থেকে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট তুমি টেলিগ্রামে জানতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো যদি 5টা অবজারভেশন এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 এবং এক্স প্লাস 8 এর গড় 11 হয়, তাহলে শেষ 3টা অবজারভেশনের গড় কত হবে? খুব ইজি অঙ্কটা। কি বলেছে? এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 অ্যান্ড এক্স প্লাস 8, এই যে নাম্বারগুলো রয়েছে এদের গড় বলেছে 11। তুমি এটাকে সমষ্টিতে কনভার্ট করতে পারো বা গড়ে কনভার্ট করতে পারো। সমষ্টিতে কনভার্ট করতে গেলে কি করবে আমি সেটাই দেখাই। সমষ্টি মানে এদেরকে যোগ করব। তাহলে আমি যদি এদেরকে যোগ করতাম তাহলে এক্স প্লাস 2 এত লেখো না পরীক্ষায়, জাস্ট দেখো এক্স প্লাস 4 প্লাস এক্স প্লাস 6 প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 11। তখন হবে না। কেন হবে না? কারণ আমরা গড় থেকে সমষ্টিতে কনভার্ট করলে যতগুলো নাম্বার আছে এখানে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে এটা 5 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 5 গুণ 11 55। আমি যদি এটাকে গড়ে বলতাম তাহলে এটা 11 রাখতে হলে আমি এটাকে যোগ করার পর ডিভাইড বাই 5 করতাম, 5 দিয়ে ভাগ। ঠিক আছে, এবার এখান থেকে এক্স কটা আছে? 1 2 3 4 5, তাহলে 5x ইকুয়াল টু 55। তার সাথে কত মাইনাস হতো? এখানে যে নাম্বারগুলো যোগ করছে সেগুলোই ওইদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 2 4, 4 আর 2 6, 6 6 12 আর 8 20, অর্থাৎ 5x ইকুয়াল টু 55 মাইনাস 20, দ্যাট মিনস 35। তাহলে x সমান কত হবে? 5 7 35। তাহলে x এর ভ্যালু কত? 5। বলেছিল শেষ 3টে অবজারভেশনের গড় কত? শেষ 3টে অর্থাৎ 1টা 2টো 3টে। তাহলে x এর ভ্যালু যদি 7 হয়, 7 প্লাস 4 11, 7 প্লাস 6 13, 7 প্লাস 8 15। এদের গড় কত? কটা অবজারভেশন? 1টা 2টো 3টে। তাহলে যোগ করার পরে কি করতে হবে? 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি হবে? লাস্ট 3টে অবজারভেশনের আমরা এভারেজটা পেয়ে যাব, রাইট? তাহলে 11 আর 13 যোগ করলে কত হয়? 24। 24 আর 15 যোগ করলে কত হয়? 39। 39 বাই 3 অর্থাৎ 3 13 39। তাহলে উত্তরটা করে এসো 13। দেখো যেটা অপশান নাম্বার 1-তেই রয়েছে। পরের প্রশ্ন দেখো, একটা কলেজে ইংরেজি, গণিত ও কম্পিউটার সায়েন্সের আসনের অনুপাত 5:7:8। যদি আসন সংখ্যা বৃদ্ধি করা হয় যথাক্রমে 40%, 50% এবং 75%, তাহলে নতুন অনুপাতটা কত হবে? এই যে অঙ্কগুলো যখন তোমাকে এইভাবে দেওয়া হবে এবং পার্সেন্টেজে বৃদ্ধির কথা বলবে আর রেশিওতে নাম্বারটা থাকবে, তখন তুমি এটাকে ডাইরেক্ট 100 দিয়ে গুণ করে সেই নাম্বারটাকে আগে 100 দিয়ে গুণ করে যে নাম্বারটা হবে সেটাতে কনভার্ট করে নাও, বা তুমি দুটো করে শূন্য অতিরিক্ত বসিয়ে দিতে পারো। কিভাবে? এখানে ইংরেজি, গণিত আর কম্পিউটারের কথা বলা হয়েছে, অর্থাৎ ইংলিশ, ম্যাথ আর কম্পিউটার সায়েন্সের কথা বলা হয়েছে। তো যেটা 5 আছে সেটাকে আমি 500 ধরলাম, যেটা 7 আছে ম্যাথ সেটা 700 ধরলাম, কম্পিউটার সায়েন্সে 8 আছে ওটাকে আমি 800 ধরলাম। বলেছিল এটা নাকি 40% বৃদ্ধি হবে, এটা 50% বৃদ্ধি হবে, আর এটা 75% বৃদ্ধি হবে। তাহলে আমরা দেখব বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নাম্বারটা আসছে কত। দেখো 500 40% মানে 200 বৃদ্ধি হবে, মানে এটা আসবে কত? 7, মানে 700। 700 50% মানে 350, 350 আরও অতিরিক্ত হবে, মানে 7 3 1000, 1050। আর 800 75%, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য যদি কেটে দিত, 8 7 56 মানে 560, আর 8 5 40, 8 7 56 মানে 560, আর 8 5 40 মানে কত? 600। তাহলে 800 আগে আছে, এখন আরও 600 অ্যাড হবে, মানে 1400।
দেখো আমরা এটাকে রেশিওতে কনভার্ট করব, তাহলে রেশিও মানে সব থেকে ছোটো ভ্যালু, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, রাইট। এখন দেখো এটা 7 দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে, 7 10 70, 7 15 105, আর 7 2 14 আর একটা শূন্য। এটা কত দিয়ে যাবে? এটা 5 2 10, 5 3 15 আর 5 4 20। এটাই জানতে চেয়েছিল যে রেশিওতে কনভার্ট হয়ে কত আসবে। তাহলে আনসারটা করে এসো 2:3:4, যেটা দেখো অপশান নাম্বার 1-তেই রয়েছে। পরের প্রশ্ন দেখো, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 45 বছর, 5 বছর পূর্বে তাদের বয়সের গুণফল ছিল 124, তাহলে তাদের বর্তমান বয়স কত? দেখো এখানে পিতা আর পুত্রের কথা বলা হয়েছে, তাহলে ফাদার আর সন এদের বর্তমান বয়সের যেটা যোগফল সেটা 45 বছর বলে দেওয়া আছে, এবং এদেরই একটা ডাটা দেওয়া রয়েছে যে 5 বছর আগে এদের যেটা বয়সের গুণফল সেটা নাকি ছিল 124, এটা 5 বছর আগে, রাইট। এবার এখানে যে ডাটাগুলো তোমাকে দিয়েছে এটাকে ডাইরেক্ট আমরা যদি এর অপশন টেস্টের অ্যাপ্লিকেশানে নিয়ে যাই তাহলে সেটা এক্সাম অ্যাপ্রোচের জন্য একদম বেস্ট হবে। যদি বলো কেন? কারণ তোমাকে এক্সামিনার 4টে অপশান দিয়েছেন, আমি যদি অপশান এটাকে উত্তর মনে করি তাহলে 36 আর 9 এদের দেখো যোগফলটা হচ্ছে 45, তাহলে বর্তমান বয়সের পিতা যদি 36, পুত্র 9, দুজনের যোগফল হচ্ছে 45। 5 বছর আগে পিতার বয়স হতো 36 - 5 অর্থাৎ 31, পুত্র হতো 9 - 5 অর্থাৎ 4, এদের গুণফল দেখো 124। তাহলে যেটা অপশান এ আমি নিলাম এটা কিন্তু একদম কারেক্ট আনসার, অর্থাৎ 36 এবং 9 বছর। তো এই রকম অ্যাপ্লিকেশানগুলো তোমাকে জানতে হবে, কারণ কম্পারেটিভ এক্সামে তোমার টাইমটা সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন দেখো, স্থির জলে একটা নৌকার গতি 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, তাহলে নৌকোটি ভাটিতে যে দূরত্ব অতিক্রম করবে 12 মিনিটে, অর্থাৎ ভাটিতে নৌকোটা 12 মিনিটে কতটা অতিক্রম করবে, কিভাবে অঙ্কটা করতে পারো? দেখো এখানে নৌকোর গতি দেওয়া রয়েছে এবং তোমাকে স্রোতের গতিবেগটা দেওয়া রয়েছে, তাহলে নৌকার যেটা বেগ সেটা কত দেওয়া রয়েছে? দেখো নৌকার বেগ যেটা দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 15 কিমি পার আওয়ার, অর্থাৎ নৌকোটা বেগ যেটা 1 ঘন্টায় 15 কিলোমিটার, এবং স্রোতের যেটা বেগ দেওয়া রয়েছে সেটা দেওয়া রয়েছে 3 কিমি পার আওয়ার। অনেকে হয়তো এই ভাটি এটাই হয়তো বুঝতে পারছো না যে ভাটি মানে কি বোঝাতে রয়েছে, তাই তো? ভাটি দ্যাট মিনস যেটা বলতে চেয়েছে অনুকূল। এবার বলো তো, অনুকূলের যে ফর্মুলাটা হয় সেটা হয় নৌকো এবং স্রোতের বেগের যোগফল। যদি প্রতিকূল বলতো তখন নৌকো আর স্রোতের বেগটা বিয়োগ করতে, যদি নৌকোর বেগ বলে তখন অনুকূল প্রতিকূলের স্পিডটা যোগ করে 2 দিয়ে ভাগ, এবং স্রোতের বেগ বললে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, রাইট। তাহলে এখানে অনুকূল অর্থাৎ 15 3 18 কিলোমিটার, 15 আর 3 অ্যাড করো যেটা অনুকূলের স্পিড 18 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 18 কিলোমিটার যেতে পারবে, রাইট। বলেছে 12 মিনিটে কতটা যাবে। দেখো 12 মিনিট মানে কি, যেটাকে আমি ঘন্টায় যদি কনভার্ট করি তাহলে 12/60, 12/60 মানে এটা কত হতো? 12 5 60, 18/5 মানে কত? 5 36 হয় 180, তাহলে এটা হবে 3.6। তাহলে আনসার করে আসো 3.6 কিমি পথ যাবে 12 মিনিটে ওই নৌকোটা, যেটা দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে। পরের প্রশ্ন দেখো, 4000 টাকা বার্ষিক 3% সরল সুদে কত দিনে 5000 টাকার 5 বছরের বার্ষিক 4% হারে সরল সুদের সমান হবে? এখানে 4000 টাকার 3% সরল সুদ কত দিনে, অর্থাৎ 4000 টাকা, 4000 টাকার এটা 3% রেট অফ ইন্টারেস্ট কত দিন, যেটা তোমাকে বলতে হবে। এটা 5000 টাকার 5000 টাকা, অর্থাৎ এটা হচ্ছে 4%, আর এখানে টাইমটা বলেছে 5 ইয়ার। তাহলে তুমি বলো যে 5000 টাকা 4% হারে 5 বছরের সুদ কত? দেখো 1 বছরে যদি 4%, 5 বছরে নিশ্চয়ই 5 4 20%, তাহলে 5000-এর 20%, এগুলো ওরেলি প্র্যাকটিস করবে যাতে করে পরীক্ষাতে খুব ইজি হয়ে যায়। 5000-এর 20% মানে কত? পার্সেন্টেজের জন্য ডাইরেক্ট দুটো শূন্য কেটে দাও, বুঝতে পারলে? তাহলে এটা কত হতো? বলবে 1000 টাকা। কত হলো? 1000 টাকা। তাহলে এখানে আমরা একটা ডাটা অ্যাড করতে পারি যেটা 1000 টাকার সমান হতে হবে সুদের, তাই তো? তাহলে তোমাকে জানতে চেয়েছে টাইমটা কত। টাইম মানে কত? 100 ইন্টু এসআই, এসআই মানে সরল সুদ, যেটা হচ্ছে 1000 টাকা, রাইট। তাহলে আমরা PTR/100, এখান থেকে আমি যদি টাইমটা বের করতে চাই তাহলে বলতে পারবো
যে 100 ইন্টু এসআই, এসআই মানে কত 1000, ডিভাইড বাই টি বের করছি, তাহলে পি আর আর এটা নিচে যাবে, পি কত 4000, আর কত 3%, 3টে শূন্য 3টে শূন্য কাটো, 4 25 100, 25/3 মানেই 8.33। পরের প্রশ্ন দেখো, কোনো সংখ্যাকে 555 এবং 455 যোগফল দিয়ে ভাগ করলে ভাগফল সংখ্যা দুটির বিয়োগফলের দ্বিগুণ হয় এবং ভাগশেষ 30 হয়, সংখ্যাটা কত? যখন তুমি ভাগ করছো তখন এটাকে বলা হয় ভাজ্য, এটা হচ্ছে ভাজক মানে যেটা দিয়ে ভাগ করছো, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। যদি ভাগটা কমপ্লিট যায় সেক্ষেত্রে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যেটা থাকে 0। এবার আমরা এখানে যদি ডাটা পুট করি তাহলে এখানে কি পাবো? দেখো এখানে যে ডাটাটা দেওয়া রয়েছে যে কোনো একটা সংখ্যাকে 555 আর 445-এর যোগফল দিয়ে ভাগ করলে, মানে ভাজকটা বলছে 555 এবং 445-এর যোগফল, 5 4 9 আর এটা যোগ করলে আরও 100, মানে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি একটা কোনো সংখ্যাকে, তখন ভাগফল সংখ্যা দুটোর বিয়োগফলের দ্বিগুণ। এই যে সংখ্যা দুটো এদের বিয়োগফল কত? দেখো 5 5 0, 4 5 1 আর 4 5 1 মানে 110, এটা হচ্ছে এদের বিয়োগফল, তাই তো? এর বলেছে দ্বিগুণ, তাহলে কত হবে? নিশ্চয়ই 220। এটা বলেছে ভাগফল হবে সংখ্যা দুটোর বিয়োগফলের দ্বিগুণ, তাহলে 220 এটা ভাগফল। এবং ভাগশেষ যেটা বলেছে সেটা নাকি 30, অর্থাৎ অবশিষ্ট থেকে যাবে 30। তাহলে ভাজ্যটি কত? দেখো ভাজ্য সমান কি হয়? ভাজ্য সমান যেটা হয় সেটা হচ্ছে ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক এটা, ভাগফল এটা, তাহলে ভাজক গুণিত ভাগফল মানে 220, তারপর একটা দুটো তিনটে এই শূন্যগুলো যেত, যুক্ত ভাগশেষ, তাহলে এটার সাথে 30 যোগ করলে 220 শূন্য 30, এটা উত্তর হবে, যেটা দেখো অপশান নাম্বার ডিতে রয়েছে। তাহলে অঙ্কটা যেভাবে করলাম সেটা কি? অঙ্ক তো বলেছিল যে এখানে যে দুটো নাম্বার রয়েছে এই দুটো নাম্বারের যোগফল দিয়ে আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে যেটা ভাগফল এই সংখ্যা দুটোর বিয়োগফলের দ্বিগুণ, যেটা 220, এবং অবশিষ্ট থাকছে 30। তাহলে ভাজ্যটা কত? তো কনসেপ্ট ছিল ভাজ্যের কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সিম্পলি আনসার করে আসো, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোনো শ্রেণীর একটা ছাত্রের নাম্বার ভুল করে 63-র পরিবর্তে 83 ধরায় ওই শ্রেণীর সমস্ত ছাত্রের গড় নাম্বার 1-এর 2 বৃদ্ধি পায়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? খুবই ইজি। দেখো 1-এর 2 যে বৃদ্ধি বলেছে এখানে অঙ্কটা লুকিয়ে রয়েছে। কীরকম? নিচের যে ডাটাটা সেটা হচ্ছে মেন ডাটা, তাহলে যদি 2 থাকে আর ওপরের ডাটাটা হচ্ছে এফেক্টিভ ডাটা, তাহলে এটা 1 এখন কি হবে? বৃদ্ধি হয়ে যাবে, অর্থাৎ 3 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো যে আগে যদি 2 থাকতো এখন সেটা 1 বেড়ে গিয়ে 3-এ কনভার্ট হয়েছে, রাইট? অ্যাজ পার কোশ্চেন্স বলেছে কোনো একটা ছাত্রের নাম্বার ভুল করে 63-র পরিবর্তে 83 ধরে নিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি নিতে হতো নাম্বারটা 63, বাট ওরা নিয়েছে 83। কত অতিরিক্ত নিয়েছে? বলবে 20 অতিরিক্ত নিয়েছে। কিন্তু আমি এখানে দেখছি 2 থেকে 3 কত বেড়েছে? বলবে ইউনিটে 1 বেড়েছে। তাহলে যেটা ইউনিটে 1 বেড়েছে এটাকেই নাম্বার দেখতে পাচ্ছি 20 বেড়ে গিয়েছে। তাহলে 1 আর 20 এরা বোথ আর ইকুয়াল। তাহলে 1 যদি 20 হয় বলেছে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা মানে কি? বৃদ্ধিপ্রাপ্তটা বলেনি, নিশ্চয়ই আগেরটা বলেছে। তাহলে 2 এর ভ্যালুটা কত? দেখো 1 এর ভ্যালু যদি 20 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে? 1কে 2 বানাতে গেলে 2 দিয়ে গুণ করবে, তাহলে 20কেও 2 দিয়ে গুণ করে বলবে 2 গুণ 20 অর্থাৎ 40, যেটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষ 48 হলে ভাজ্য কত? এই অঙ্কটা যখন করবে সবার প্রথম যে ডাটাটা তোমাকে দেওয়া আছে, যেটা দেখো ভাগশেষটা দেওয়া আছে নাকি 48, আমরা এটাকে আগে লিখে নেব।
এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল, এর আগের অঙ্কতেই বললাম, ওই একই কনসেপ্টে এই অঙ্কটা হবে। তো এখানে যে নাম্বারটা দেখছো যেটা ভাগশেষ, এটা কত? এটা হচ্ছে 48, রাইট। এবার এখানে বলেছে একটা ভাগ অঙ্কে ভাজক নাকি ভাগফলের 12 গুণ। তাহলে আমি ভাজক ভাগফলের 12 গুণ, তাহলে এই দুটোর মধ্যে আমি একটাও জানি না, তাই এটাকে আমি এখন স্কিপ করলাম। এবং ভাগশেষের 5 গুণ, তাহলে যেটা ভাজক অর্থাৎ এটা, এই যে ভাজকটা ভাগশেষের কিন্তু 5 গুণ। তাহলে ভাগশেষ 48 হলে ভাজকটা এর 5 গুণ, মানে 5 4 20 আর 5 8 40, অর্থাৎ 240। তাহলে আমি ভাজকটা পেয়ে গেলাম 240। এবার ফার্স্টের লাইনটা দেখো, একটি ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 12 গুণ। ভাগফলের 12 গুণ মানে এটাকে 12 দিয়ে ভাগ করলে তুমি নিশ্চয়ই ভাগফলটা পাবে। তবেই দেখো 20কে 12 দিয়ে গুণ করলে 240। তাহলে জানতে চেয়েছে ভাজ্য কত। তো ভাজ্য সমান কি বললাম তোমাদের? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত? 240, ভাগফল কত? 20, ভাগশেষ কত? 48। এটা ক্যালকুলেশন করে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও যে আনসারটা কত হবে। তাই এটা তোমরা কমেন্ট সেকশানে আমাকে আনসারটা দিও যেটার উত্তর কত হবে। ওকে, মুভ করছি নেক্সট কোশ্চেনে। তিনটে সংখ্যা এবিসি এর গড় দিয়েছে 45, এ ও বি এর গড় 40, বি ও সি এর গড় 43, তাহলে বি এর মান কত? কিভাবে অঙ্কটা করতে পারো? এ বি সি এর গড় দিয়েছে 45। আমি যখনই দেখলাম যে এ বি আর সি এদের গড় বলছে 45, তাহলে তুমি বলো যে এদের যদি আমি বলতাম সমষ্টি কত? সমষ্টি মানে কি? তিনটে নাম্বার এবিসি অর্থাৎ 3 দিয়ে গুণ হবে, তাহলে এবিসি এর টোটাল কত হবে? এ প্লাস বি প্লাস সি এর টোটাল কত? 3 5 15, 3 4 12 আর 1 13, মানে 135। এটা এ বি সি মিলিতভাবে আছে, রাইট। অ্যাজ পার কোশ্চেন্স এ আর বি এর গড় দিয়েছে 40। তুমি বলো এ আর বি এর যদি গড় হয় 40, তাহলে টোটাল কত? নিশ্চয়ই 40 গুণ 2, দুজন আছে অর্থাৎ 80 হবে। বি ও সি এর গড় দিয়েছে 43, বি প্লাস সি 43 যদি গড় হয়, সমষ্টি নিশ্চয়ই, দুজন আছে, 43কে 2 দিয়ে গুণ করো, 86 হবে। তাহলে আমি স্টেপ 1টা কী করলাম? প্রত্যেকটাকে গড় থেকে আমি সমষ্টিতে কনভার্ট করলাম। কেন? কারণ সমষ্টিতে আমি যদি কনভার্ট করি সেক্ষেত্রে আমি খুব ইজিলি বলতে পারবো কে কার জন্য কতটা নাম্বার নিয়ে এখানে রয়েছে, বুঝতে পারলে? অর্থাৎ এখানে যে গড়ে নাম্বারগুলো দিয়েছে কার নাম্বারটা কতটা ইনক্লুড রয়েছে সেটা ইজি ধরতে পারবো। ওরা বলেছে বি এর মানটা কত। দেখো বি এর মানটা জানার আগে আমি যদি বলতাম এ বি আর সি এদের যেটা যোগফল যেটা হচ্ছে 135, তাহলে এ বি সি এর মধ্যে 135 ইনক্লুড আছে, রাইট, তিনটে নাম্বার মিলে। বি কে দরকার, আমি যদি এখানে এ আর বি কে ইনক্লুড করে দিই, কি বললাম? আমি যদি এখানে এ আর বি কে ইনক্লুড করি তাহলে 80। তাহলে তুমি বলো যে এ প্লাস বি এর মানটা যদি এখানে 80 হয়ে যায়, ভালো করে দেখো, এ প্লাস বি এর মানটা 80, তাহলে সি এর মানটা কত হবে? নিশ্চয়ই সি এর মানটা হবে 135 মাইনাস 80, যেটা কত হবে? যেটা হবে দেখো 5 8 5 13, মানে 55 হবে। তাহলে আমি সি এর মানটা কত পেয়ে গেলাম? 55 পেয়ে গেলাম। এবার বি এর মানটা তুমিই বলতে পারবে কেন? কারণ দেখো বি আর সি এর মিলিত নাম্বারটা হচ্ছে 86। তাহলে যদি সি এর একা 55 হয়, তাহলে 86 থেকে 55 বিয়োগ করলে কত থাকবে? যেটা দেখো 31 থাকবে। তাহলে 31টা কার হবে? 31টা নিশ্চয়ই বি এর হবে, কারণ সি এর যদি 55 হয় আর বি আর সি মিলিতভাবে যদি 86 হয়, তাহলে বাকি যেটা রইল 31, এটা বি এর। তাহলে বি এর নাম্বারটা কত? 31, যেটা দেখো অপশন নাম্বার 1-তে রয়েছে। পরের প্রশ্ন দেখো, দুটো সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। গসাগু এবং লসাগুর যোগফল 403, যদি একটা সংখ্যা 93 হয় অপরটা কত? কিভাবে করতে পারো? দেখো এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, প্রোডাক্ট অফ টু নাম্বার, ওকে। অর্থাৎ লসাগু গুণিত গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। এই একটা কনসেপ্টেই এই ম্যাথগুলো সলভ হয়। কিভাবে? এখানে লসাগু গসাগুর 12 গুণ, তাহলে এলসিএম আর একটা এইচসিএফ, তাই তো? বলেছে লসাগুটা নাকি গসাগুর 12 গুণ, তাহলে গসাগুটাকে যদি আমি এখানে এক্স ধরি,
তাহলে এলসিএম এর 12 গুণ অর্থাৎ 12x। অ্যাজ পার কোশ্চেন্স এদের যোগফল অর্থাৎ 12x প্লাস এক্স এটা নাকি বলেছে 403। তাহলে টোটাল 13x এর ভ্যালুটা 403। তাহলে আমি x এর ভ্যালুটা কত পেতে পারি? দেখো 13 3 39 আর 13 1 13 অর্থাৎ x এর মানটা 13 পেয়ে গেলাম। তাহলে এলসিএমটা ছিল 12x অর্থাৎ 12 ইন্টু 31। এইচসিএফটা ছিল শুধু x, তাহলে এইচসিএফটা হচ্ছে 31। দুটো নাম্বার পেয়ে গেলাম। ওরা একটা নাম্বার দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তোমার 93। তাহলে এলসিএম ইন্টু এইচসিএফ, এলসিএম ইন্টু এইচসিএফ ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বার, আরেকটা নাম্বার আমি জানি না সেটা ধরে নাও ওয়াই। তাহলে ওয়াইয়ের মানটা কত হতো? নিশ্চয়ই এই গুণগুলোর সাথে এটা এদিকে ভাগ হয়ে যেত, অর্থাৎ 12 গুণ 31 ইন্টু 31 বাই 93। দেখো 31 3 হয় 93, 3 4 12 আর 31 গুণ 4 মানে হচ্ছে 124, যেটা দেখো অপশান নাম্বার 1-তে রয়েছে। তোমরা যখন এই অঙ্কগুলো পরীক্ষাতে করবে সবার প্রথম মনে রেখে দেবে, যদি দেখো যে যোগফল দিয়েছে তাহলে ওই 12x আর ওটা এক্স গুণ হবে, মানে ডাইরেক্ট তোমরা 13 দিয়ে ভাগ করে নেবে, সেখান থেকে 1-এর ভ্যালুটা বের করে নেবে। দেন কি করবে, এই নাম্বারটা যখন পেয়ে যাচ্ছ তখন ডাইরেক্ট এলসিএম ইন্টু এইচসিএফ ডিভাইড বাই ওই নাম্বারটা, এইটুকু ক্যালকুলেশন হবে তোমার পরীক্ষার হলে, অর্থাৎ 12 গুণিত 31 গুণিত 31 বাই 93। এটা হচ্ছে তোমার পরীক্ষার হলে ক্যালকুলেশন। ওকে, পরের প্রশ্ন দেখো, একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ করে বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে, তার প্রকৃত লাভের শতকরা হার কত? কেনার সময় এবং বিক্রি করার সময় উভয় ক্ষেত্রেও 20% করে ঠকাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যে ব্যক্তিটি এই কাজটি করছে তিনি উভয় দিক থেকেই 20% করে লাভ করছে। অর্থাৎ আমরা সাকসেসিভের যে ফরম্যাটটা জানি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে এক্স আর ওয়াই কোন ডাটাটা? এখানে একটাই ডাটা যেটা 20% করে উভয় ক্ষেত্রে ঢোকাচ্ছে। তাহলে 20 প্লাস 20 প্লাস 20 গুণ 20 মানে 400 বাই 100 মানে কত? 4। তাহলে 20 20 40 প্লাস 4 মানে 44%। তাহলে আনসার করে এসো 44%, যেটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে। এর প্রশ্ন দেখো, 75 টাকার কত শতাংশ হবে 7 পয়সা? 75 টাকার কত শতাংশ? ধরে নাও x শতাংশ, কোনো কিছুর পার্সেন্টেজ মানে সেটা বাই 100, তাহলে x% মানে নিশ্চয়ই x বাই 100। এটা ইকুয়াল টু বলেছে 7 পয়সা হবে। আমি এটাকে টাকাতে কনভার্ট করব, কারণ 75 টাকার ওরিয়েন্টেডে বলেছে, তাই আমি 7 পয়সাকে টাকায় কনভার্ট করতে গেলে 7/100 হয়ে যাবে। এই 100 কেটে গেল, তাহলে 75x সমান এলো 7। তাহলে এক্সের ভ্যালুটা নিশ্চয়ই 7/75 হবে। একবার অপশান দেখো কিভাবে দেওয়া রয়েছে, দেখো এইভাবেই রয়েছে ফ্র্যাকশানে। তাহলে আনসার করে এসো অপশান নাম্বার সি 7/75, এটা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, একটা সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ একটা সংখ্যা ধরে নাও সংখ্যাটা এক্স, তাহলে সংখ্যাটা যদি এক্স হয়, ওরা বলেছে এই যে এক্স যে সংখ্যাটা, এই এক্সের 40%, তাহলে এক্সের 40% মানে 40/100। এর সাথে 42 যোগ করলে, 42 যোগ করো, সংখ্যাটাই নাকি পাওয়া যায়, অর্থাৎ এক্স এটাই ধরেছি, এই সংখ্যাটা নাকি পাওয়া যাবে। ক্যালকুলেশন করো, এটা দেখো 20 2 20 5 100, তাহলে 2x/5 প্লাস 42 ইকুয়াল টু এক্স হতো, রাইট। এখান থেকে এক্সটা যদি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে 2x/5 মাইনাস এক্স ইকুয়াল টু 42টা ওইদিকে গেলে -42 হয়ে যেত। ক্লিয়ার? 5x মাইনাস 2x মানে কত? 3x/5 ইকুয়াল টু কত? -42। এটা মাইনাস হতো, এই মাইনাস কেটে যেত, এটা কত? 3 14 42। তাহলে এক্সের মানটা কত হতো? কোনাকুনি গুণ করো, 5 গুণ 14 অর্থাৎ 70, যেটা দেখো অপশান নাম্বার সিতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, একটা ট্রেন 28 কিমি/ঘন্টা গতিতে চলে 4 ঘন্টা। পরের প্রশ্ন দেখো, একটা ট্রেন 28 কিমি/ঘন্টা গতিতে 4 ঘন্টা চলে এবং 30 কিমি/ঘন্টা গতিতে 5 ঘন্টা এবং বাকি 48 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে ট্রেনটির গড় গতি কত ছিল? দেখো এই যে গড় গতি বলেছে না, গড় গতি
গড় গতি যখন দুটোর ক্ষেত্রে দেওয়া থাকবে তখন যেটা ফরম্যাটটা হয় 2xy বাই এক্স প্লাস ওয়াই। অনেকে হয়তো এবি দিয়ে ওটা রিপ্রেজেন্ট করো, অর্থাৎ 2ab বাই এ প্লাস বি। কিন্তু এক্ষেত্রে যেটা গড় গতি বলেছে সেটা হচ্ছে তোমার টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটাই হচ্ছে তোমার ক্যালকুলেশন, রাইট। ওরা এখানে যে কন্ডিশনটা দিয়েছে সেখানে বলেছে ট্রেনটা 28 কিমি পার ঘন্টা গতিতে 4 ঘন্টা চলে। তাহলে 28 কিমি পার ঘন্টা গতিতে 4 ঘন্টা চলে মানে 4 8 32, হাতে 3, 4 2 8 আর 3 11, মানে 112 কিলোমিটার গেছে। নেক্সট যেটা বলেছে 30 কিমি পার ঘন্টা গতিতে 5 ঘন্টা চলে, নিশ্চয়ই 5 30 150 কিলোমিটার গেছে টোটাল 5 ঘন্টায়। এবং বাকি 48 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে আরও 48 কিমি গেছে। এবার টোটাল এই যে 112, 150 আর এই 8 48 এটাকে অ্যাড করলে টোটাল ডিস্টেন্সটা পাবে। তাহলে 8 আর 2 10 শূন্য, হাতে থাকলো 1, 5 4 9 আর 1 10 আর 1 11 1, হাতে রইল 1, 1 আর 1 2 আর 1 3, অর্থাৎ 310। তাহলে টোটাল যে টাইমটা দেখলাম সেটা হচ্ছে 310। এবার বলো তো টোটাল টাইমটা কত? টোটাল টাইমটা হচ্ছে একবার লেগেছে 4 ঘন্টা, একবার 5 ঘন্টা, আরেকবার 1 ঘন্টা, অর্থাৎ 4 + 5 + 1, 4 + 5 + 1 করলে কত হয়? যেটা হচ্ছে 10। তাহলে এই শূন্য কাটো, কত থাকবে? 31। তাহলে এখানে অপশানে কিন্তু 31 নেই, তাহলে অপশান ডি কোনোটিই না, নান অফ দিস, এটাই হবে উত্তর। কারণ আনসার হবে 31। কিমি পার ঘন্টা মানে কি? এই যে কিমি পার আওয়ার, এটা মানে হচ্ছে পার আওয়ারে, মানে প্রত্যেক ঘন্টাতে। এই যে মিটার পার সেকেন্ড মানে কি? প্রত্যেক সেকেন্ডে এত মিটার, প্রত্যেক ঘন্টায় এত কিমি। নেক্সট কোশ্চেন দেখো, অতিরিক্ত কত পরিমাণ জল মেশালে অনুপাত 8:15 সমান হবে অনুপাত 3:5-এর? অর্থাৎ এখানে 8:15 যেটা রয়েছে এটা 3:5-এ কনভার্ট হয়ে যাবে। এবার দেখো এটা 8 + x 15 + x = 3/5। এটা তো হলো একদম বেসিক, বাট এটা এক্সাম হলের অ্যাপ্রোচ কী হওয়া উচিত? 8 আর 15কে তুমি 3 আর 5-এর রেশিওতে কনভার্ট করবে, কত অ্যাড করতে পারো? একবার অপশানগুলো দেখো, অপশানটা দেখলেই বুঝতে পেরে যাবে যে কত অ্যাড করলে এইটা 3:5-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ধরে নাও তুমি যদি এটা 4 অ্যাড করো, 4 অ্যাড করলে এটা 15 আর 4-এ 19 হবে। 19 তো তুমি ব্রেক করে 5-এ আনতে পারো না, রাইট? তাহলে একবার 2.5টা দেখি, 8-এর সাথে 2.5 অ্যাড করলে নিশ্চয়ই 10.5 হয়ে যাবে, আর 15-এর সাথে 2.5 অ্যাড করা মানে 17.5 হবে। দুটোতেই পয়েন্ট দেখো একটার আগে রয়েছে, তাই কেটে দিলাম। 5 2 10, 5 1 5, 5 3 15, 5 7 35, 5 3 15 আর 5 5 25। এটা দেখো 7 3 21, 7 5 35। তাহলে 3:5, 9/4 হোল টু দি পাওয়ার 3/2। দেখো 9 আর 4 এটা হচ্ছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, যেটা হচ্ছে 3 আর 2-এর। তাহলে আমি যদি এটাকে হোল স্কোয়ার করে তার ওপরে হোল করে যদি এটাকে 3/2 করতাম, এই জায়গাটার কি ক্যালকুলেশন হয়? এই জায়গাটায় যেটা হয় সেটা হচ্ছে গুণ হয়। তাহলে এই যে 2 আর এই যে 2 এটা কাটা যেত, আলটিমেট 3/2 তার হোল কিউব হতো। 3/2 এর হোল কিউব মানে কি? 3 হোল কিউব, অর্থাৎ 3 কিউব করলে হয় 27, 2 কিউব 8। তাহলে 27/8, যেটা দেখো অপশান নাম্বার 1-এতে রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, যে বৃহত্তম পূর্ণ সংখ্যা দ্বারা 105 এবং 315কে ভাগ করা সম্ভব তা হলো, অর্থাৎ 105 আর 315 বৃহত্তম, দ্যাট মিনস হচ্ছে হাইয়েস্ট, যেটাকে আমরা বলি এইচসিএফ অর্থাৎ গসাগু। ক্ষুদ্রতম যেটা হচ্ছে লিস্ট, যেটা হচ্ছে লসাগু। তাহলে এখানে 105 আর 315 মানে বৃহত্তম এমন একটা নাম্বার যেটা দিয়ে দুটোকেই ভাগ করা যায়। এবার এখানে যেহেতু এই নাম্বারটা সব থেকে ছোট, তাহলে এই নাম্বারটা দিয়ে একবার চেক করে দেখব যে এটা দিয়ে কি 315কে ভাগ করা যায়। দেখো 3 5 15 আর 3 1 3, তাহলে 105 1 105 আর 105 3 হচ্ছে 315।
তাহলে এটাই হচ্ছে সবথেকে বৃহত্তম নাম্বার যেটা দিয়ে দুটোই ভাগ যাচ্ছে। সুতরাং এদের যেটা HCF সেটা 105ই হবে। তাহলে আনসারটা করে এসো অপশান নাম্বার সি 105। দিস ইজ দ্য আনসার। পরের প্রশ্ন, একজন ব্যক্তি 9.50 টাকা কেজি দরে 35 কেজি চাল এবং 10.50 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন। তিনি দুপ্রকার চাল মিশ্রিত করেছেন। এই মিশ্রিত চাল প্রত্যেক কেজি প্রায় কত দামে বিক্রি করলে তা মোটের উপর 35% লাভ হবে? কিচ্ছু নেই অঙ্কটা, জাস্ট একটু ক্যালকুলেশন আছে। তো এই অঙ্কটা কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। 9 টাকা 50 পয়সা যেটা দিয়েছে এটা এক প্রকার কেজি চালের দাম 9 টাকা 50 পয়সা। এরকম চাল 35 কেজি কিনেছে, তাহলে এটা হচ্ছে টোটাল। আর 10 টাকা 50 পয়সা এত টাকা কেজি দরে চাল 30 কেজি কিনেছে, তাহলে টোটাল কেজিতে কত চাল কিনেছে? 35 কেজি এবং 30 কেজি, অর্থাৎ 65 কেজি চাল কিনেছে। তাহলে এই দুটোকে তোমরা গুণ করবে, দেন এদেরকে যোগ করবে, তাহলে এখানে টোটালটা পাবে। আর টোটাল কেজি 35 কেজি আর 30 কেজি, তাহলে 65 কেজি দিয়ে ভাগ করবে। ভাগ করার পর যে ডাটাটা তোমার কাছে আসবে, বলেছে তার উপর 35% লাভ, অর্থাৎ এই ডাটাটার সাথে 135/100, দেন যেটা তোমার নেট রেজাল্ট আসবে সেটাই হচ্ছে তোমার আনসার। তো এটার আনসার কত হবে এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। পরের প্রশ্ন দেখো, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের গুণফল 8, যখন সংখ্যাটার সাথে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়, সংখ্যাটা কত? এটা দেখা মাত্র উত্তর করা উচিত 24। দিস ইজ দ্য আনসার। কেন? কারণ 2 আর 4 দুটো অঙ্ক বিশিষ্ট। বলেছে এই যে দুটো অঙ্ক এদের যেটা গুণফল সেটা নাকি 8। দেখো 2 আর 4-এর গুণ করলে হয় 8। কোশ্চেনে বলা আছে সংখ্যাটার সাথে 18 যদি যোগ করো, তাহলে 24-এর সাথে তুমি যদি 18 যোগ করো কত হয়? সেটা হবে 42। তো কোশ্চেনে বলেছে তখন নাকি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হবে। দেখো অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন হয়ে গেছে, তাহলে 24 আর 18 যখনই দেখলাম 42, তখনই উত্তর করা উচিত যে এখানেই অঙ্কটা চেঞ্জ হচ্ছে, তাই উত্তর করতে হবে অপশান নাম্বার এ 24 ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এক্সের 52% এবং ওয়াইয়ের 30%-এর অনুপাত 12.5। যদি এক্সের মান ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াইয়ের মান কত হবে? খুব ইজি অঙ্কটা, কীভাবে অ্যাপ্রোচ দেওয়া যায়। দেখো এক্সের 52% অর্থাৎ এক্স ইন্টু 52/100 এবং ওয়াইয়ের 30%-এর অনুপাত অর্থাৎ ওয়াই ইন্টু 30/100, এর যেটা অনুপাত 12:5 মানে 12/5। তাহলে আমরা আগে দেখব যে এটা কাটাকাটি করে নেট ক্যালকুলেশনে এক্স আর ওয়াই কত আসছে। দেখো এখানে 100 100 কিন্তু কেটে যেত। এটা দেখো 2 15 30 আর এটা হতো 2 26 52। এটা দেখো 5 3 হচ্ছে 15 আর এটা দেখো 2 6 12 2 13 26। তাহলে এটা একটু যদি ফ্রেশ করে লিখি 13 ইন্টু এক্স মানে 13x ডিভাইড বাই 3 ইন্টু ওয়াই মানে 3y ইকুয়াল টু 6। এটা ক্রস গুণ হলে কত হতো? এটা হতো 13x ইকুয়াল টু 3 6 18y। তাহলে এক্স বাই ওয়াই কত হতো? বলবে 18/13 হতো। তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা কত পেলাম? 18 আর 13, অর্থাৎ এক্সের মান 18, ওয়াইয়ের মান 13। কোশ্চেনে যেটা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে এক্সের মান ওয়াইয়ের থেকে নাকি 50 বেশি। দেখো 18 থেকে 13 গ্যাপ কত? 5-এর। অ্যাজ পার কোশ্চেন এক্সামিনার এটাকেই বলছেন না, এটা নাকি 50। 5 যদি 50-কে রিপ্রেজেন্ট করে তাহলে 1 কতকে করবে? 1 মানে ভাগ, মানে 5 10-এ 50। তাহলে এক্সের মানটা কত হবে? 18 ইন্টু 10 মানে 180। ওয়াইয়ের মানটা কত হবে? 13 ইন্টু 10 মানে 130। এটা এক্স আর এটা ওয়াই। কোশ্চেনে জানতে চাই যে 2x প্লাস ওয়াইয়ের মানটা কত? 2x মানে 2 18 36 আর একটা শূন্য মানে 360 প্লাস ওয়াই মানে 130। 36 13 হয় 49, একটা শূন্য বসাও 490, যেটা দেখো অপশান নাম্বার বিতে রয়েছে। ক্লিয়ার? আজকের সেটের শেষ প্রশ্ন, 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করলো এবং যথাক্রমে 2 4 6 8 10 এবং 12 সেকেন্ডের ব্যবধানে বাজে। প্রথমবার একসাথে বাজার পর 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে? তো এখানে যে 2 4 6 8 10 আর 12 এদের যদি এলসিএম নাও সেটা টোটালটা বেরোবে।
তাহলে 2, 4, 6, 8, 10, 12 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম অর্থাৎ ক্ষুদ্রতম এমন একটা নাম্বার যেটা দিয়ে প্রত্যেকটা ডিভিসেবল, যেটা হচ্ছে 120, রাইট। এবার টোটাল যেটা বেরোলো 120 সেকেন্ড। ওরা বলেছে 30 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। বুঝতে পারলে? 120 সেকেন্ড মানে কত মিনিট? আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 120 সেকেন্ড মানে 2 মিনিট। তাহলে এটাকে মিনিটে কনভার্ট করলাম। 30 মিনিটে কতবার বাজবে? নিশ্চয়ই 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 15। উত্তর কিন্তু 15 হবে না। কেন হবে না? কারণ প্রথমবার একবার বেজে গিয়েছে, অর্থাৎ 15 প্লাস 1 টোটাল 16 বার একসাথে বাজবে, যেটা অপশান নাম্বার বিতে রয়েছে। ওকে, তো নেক্সট যেটা ক্লাসটা প্রোভাইড করব সেটা সেট নাম্বার 12-এর ম্যাথ সলিউশন করব। তোমাদের আগে ক্র্যাকের ম্যাথের যে বইটা রয়েছে সেটাই সলভ করব, দেন জিকে ফাইটারের যে সেশনটা চলছে সেটাও সিরিজটা কন্টিনিউয়াসলি কমপ্লিট করব। তো এখন জিকে সেশন, যেটা জিকে ফাইটারের যে ক্লাসগুলো হয়ে রয়েছে, 3টে ক্লাস হয়েছে, যারা ক্লাসগুলো করনি অবশ্যই করে নিও। আর এই মুহূর্তে ক্র্যাকের কলকাতা পুলিশের যেটা সলিউশনগুলো এখনও বাকি রয়েছে, অর্থাৎ সেট 12, 13, 14, 15 এইভাবে টোটাল 20টা সেট রয়েছে। তো আগে টোটাল এই ক্র্যাকের ম্যাথ সমাধান করব, দেন আমি রিজনিংটা কমপ্লিট করিয়ে তোমাদের ডাইরেক্ট জিকে ফাইটারের যে সেশনটা চলছে সেটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি। আর চ্যানেলে নিউ ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে করে পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজে তোমার ফোনে নোটিফিকেশানে পৌঁছাতে পারে। আর ডেসক্রিপশন বক্সে ভিজিট করে নিও, যেখানে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে। সরাসরি সেখানে জয়েন থাকলে ক্লাস ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট টেলিগ্রামে সবার প্রথম তুমি জানতে পারছো। পরবর্তী যে ক্লাসগুলো প্রোভাইড করব সেখানে ক্র্যাকের ম্যাথসের যে সমাধানগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত তোমাদের কাছে সলিউশন ভিডিওগুলো প্রোভাইড করব, দেন রিজনিং, আর তার সাথে যে সেশনটা কন্টিনিউয়াসলি হবে সেটা হচ্ছে জিকে ফাইটার। তাই অবশ্যই রেলওয়ে চ্যালেঞ্জারের পাশে থেকো এবং ক্লাসগুলো খুব মন দিয়ে করো। যারা ম্যাথের অনলাইন ব্যাচে আসতে চাও তারা অবশ্যই 9144556275 9144556275 আমাদের যেটা ম্যাথ অনলাইন চ্যালেঞ্জারের যে ক্লাসটা চলছে, ম্যাথ চ্যালেঞ্জার যে অনলাইন ব্যাচ, এখানে বেসিক টু অ্যাডভান্স প্র্যাকটিস সেশনে যে ক্লাসটা চলছে, যেখানে 800+ কোশ্চেনের কন্টেন্ট পুরো রেডি করা হয়েছে, যার ক্লাসগুলো আমরা প্রোভাইড করছি গুগল মিটে, এবং সেই ক্লাসের রেকর্ড এবং ক্লাস নোটের সুবিধা রয়েছে। তাই অবশ্যই তুমি যদি ম্যাথে একটু বেস্ট অ্যাপ্রোচ নিয়ে তাড়াতাড়ি ম্যাথটাকে কমপ্লিট করতে চাও, তাহলে অবশ্যই তুমি এখানে হোয়াটসঅ্যাপ করে নিজের একটা সিট কনফার্ম করে নাও। ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটা বিশেষ করে আপকামিং WPKP মেন এক্সামকে টার্গেট করে কোশ্চেনের কন্টেন্ট রেডি করা হয়েছে, তো যেখানে পুরো প্র্যাকটিস সেশনে ক্লাসগুলো চলছে। তো তোমরা অবশ্যই যদি ম্যাথ চ্যালেঞ্জারে আসতে চাও এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করে নিও এবং নিজের একটা সিট কনফার্ম করে নিও, যেখানে তোমার এক্সাম হলের অ্যাপ্রোচ কী হওয়া উচিত এবং অঙ্কগুলো কীভাবে অ্যাপ্লিকেশন করবে পরীক্ষার হলে, কীভাবে এর অপশান টেস্ট হবে, কোন অঙ্কটা কী অ্যাপ্রোচে তাড়াতাড়ি সলভ হবে, তার সমস্ত কিছু নমুনা পাবে এই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। তাই সরাসরি এখানে জয়েন করে নিও আর অবশ্যই নিজের প্রিপারেশন আরও বুস্ট আপ করতে থাকো। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।